আমি পদ্মজা। পর্ব সংখ্যা প্রথম পর্বের পার্ট 3। লেখিকা ইলমা বেহরোজ, কণ্ঠে আমি প্রিয়া। 3, 2, 1। হেমলতার পিছু পিছু খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যায় হিমেল। পদ্মজা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে। সে তার মাকে সবচেয়ে ভালো জানে, তবুও এখন ভয় পাচ্ছে। পুলিশ কি এসেছে? মাকে ধরে নিয়ে যাবে না তো? ভাবতে গিয়ে ধক করে উঠল পদ্মজার বুক। গ্রামের কাছেই শহর, থানা, পুলিশ নিশ্চয়ই চলে এসেছে। পদ্মজা ধপ করে বসে পড়ল মাটিতে। সে ঘামছে, নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে। খুনের কথা শুনে ভীষণ ভয় পেয়েছে পূর্ণা। আতঙ্কে দম বন্ধ হওয়ার উপক্রম। সে পদ্মজার পাশে এসে হাত চেপে ধরে। পদ্মজা মৃদু কাঁপছে, চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। তার খুব কান্না পাচ্ছে। সময় নষ্ট না করে তড়িঘড়ি করে মাথায় ওড়নার আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল, প্রেমাকে দেখে রাখিস। বাড়ি ভর্তি মানুষ আসছে ঠেলে ঠুলে। হেমলতা হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন। ঠিক সেই মুহূর্তে ফর্সা রঙের দুজন মহিলা ঝাঁপিয়ে পড়ল তার উপর। আকস্মিক আক্রমণে অপ্রস্তুত হয়ে পড়েন হেমলতা। খেয়াল করে দেখেন মহিলা দুজন তার মা আর বোন। তারা হাউমাউ করে কাঁদছে, কিন্তু হেমলতা তো কান্না পাচ্ছে না। ব্যাপারটা লোকচক্ষু ঠেকছে। একটু কি কান্নার অভিনয় করা উচিত? হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে। হেমলতা দেখে শান্তি লাগছে। এমন শান্তি কোনোদিন পাওয়া হয়নি। পদ্মজাও সেখানে উপস্থিত হয়। হেমলতার নজরে পড়ে। ভীতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা। হেমলতা ভ্রু কুঞ্চিত করে আবার স্বাভাবিক করে নিলেন। পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে কিনা। চারিদিকে এত মানুষ। পদ্মজাকে এদিক ওদিক উকি দিতে দেখে হেমলতা মেয়ের দিকে তেড়ে যান। চোখ রাঙিয়ে পদ্মজার মাথা ঢেকে দিলেন ওড়না দিয়ে। পদ্মজা দ্রুত ওড়নার আঁচল মুখে চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে গেলেন। তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক। হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখেন পদ্মজা গোয়ালঘর থেকে উকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণের মধ্যে পুলিশের দল আসে। সবাইকে জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে যায়। লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে। সকালে লঞ্চ ঘাটে লাশ ভেসে ওঠে। হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। মানুষের ভিড়ও কমে গেছে। হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠোনের এক কোণে বসে আছেন। পদ্মজা গুটি পায়ে গোয়ালঘর থেকে বেরিয়ে আসে। পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন হেমলতা। সেই হাসি দৃষ্টিগোচর হয় হেমলতার মা মঞ্জুরার। তিনি কিছু একটা ভেবে নিয়ে হেমলতার কাছে এসে কিরমির করে বলল, তুই খুন করছস? সঙ্গে সঙ্গে হেমলতা জবাব দিলেন, তোমার এমন মনে হচ্ছে কেন? হেমলতার কণ্ঠ স্বাভাবিক। পদ্মজা এই প্রশ্ন শুনে ভয় পেয়ে গেছে। যদি নানু পুলিশকে বলে দেয়? পুলিশ তো তার মাকে নিয়ে যাবে। কাল রাইতে তুই আইছিলি হানিফের ঘরে, আমি দেখি নাই? রাগে কাঁপছে মঞ্জুরা। এসেছি। হেমলতার নির্বিকার স্বীকারোক্তি। কেন মারলি আমার ছেলেরে? তোর কি ক্ষতি করেছে? আসছি বলে আমি খুন করেছি? এত রাইতে তুই তার কাছে আর কি দরকারে আইবি? আমি তাকে মারতেই বা যাব কেন? মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছে হেমলতার দিকে। হেমলতার চোখ মুখ শক্ত। নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন, পুলিশের কাছে যাবো আমি। পদ্মজা কেঁদে উঠল। অস্পষ্ট কণ্ঠে বলল, নানু এমন করো না। হেমলতা নিচু স্বরে কঠিন করে বললেন, আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা, ফল খুব খারাপ হবে। পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়ে গেছেন। তার চোখে মুখে ছড়িয়ে পড়েছে শঙ্কা। তিনি সব সময় হেমলতাকে ভয় পেয়ে চুপসে থাকেন। পদ্মজা বুঝে উঠতে পারে না নানু কেন ভয় পায় মাকে। মায়ের অতীতে কি ঘটেছে? কেন তিনি এমন কাঠখোট্টা? ছেলের খুনিকে কোনো মা ছেড়ে দেয়? নানু কেন ছাড়লেন? মেয়ে বলে, নাকি অন্য কোনো কারণ আছে? কোনো উত্তর নেই। এসব ভাবলে ভীষণ মাথা ব্যথা হয়। অন্য 8-10টা পরিবারের মতো তারা নয় কেন? নাকি গোপনে সব পরিবারেই এমন জটিলতা আছে? প্রশ্ন হাজারটা, উত্তর কোথায়? সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্নস্বরে পদ্মজাকে ডাকেন, পদ্ম। জি আম্মা। আমি হানিফকে খুন করিনি, কারা করেছে তাও জানি না,
কথাটি শুনে পদ্মজা অবাক হয়। তার মা মিথ্যে বলে না। তাহলে কারা খুন করলো? পদ্মজা প্রশ্ন করল। তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলে আম্মা? হেমলতা জবাব না দিয়ে খাওয়া ছেড়ে উঠে গেলেন। পদ্মজার ভাবনার সুতো কাটল কারোর পায়ের আওয়াজ শুনে। ঘাড় ঘুরিয়ে মোর্শেদকে দেখতে পেল। মোর্শেদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুঁচকে ফেললেন। এই ছেড়ি, যা এনথাইকা। জন্মদাতার এমন দুদ্দুর ব্যবহারে পদ্মজার কান্না পায়। নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তা আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভেতর চলে যায় সে। কয়েক মাস পর পদ্মজার মেট্রিক পরীক্ষা। নিয়মিত স্কুলে যেতে হয়। 3 বোন বই নিয়ে সড়কে ওঠে। পদ্মজার কোমর অবধি ওড়না দিয়ে ঢাকা। পূর্ণা এক নাগাড়ে বকবক করে যাচ্ছে। স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না। মাঝে মাঝে জোরে জোরে হাসছেও। মেয়েটার হাসির রোগ আছে বোধ হয়। একবার হাসি শুরু করলে আর থামে না। পদ্মজা বারবার বলেছে, আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করেছে, চুপ কর। তবুও পূর্ণা হাসছে। বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে। তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে। পদ্ম, ওই পদ্ম, খাড়া। পদ্মজা ক্ষেতের দিকে তাকালো। ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য। একই সঙ্গে পড়ে দুজন। কাছে এসে হাঁপাতে লাগলো লাবণ্য। শান্ত হওয়ার পর 4 জন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। বাংলা পড়া শিখে এসেছিস? বলল পদ্মজা। তার প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল, আরে ছেড়ি, বাড়িতে শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি? আমি আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না। লাবণ্য অসন্তোষ প্রকাশ করল। সে অলন্তপুরের মাতব্বর বাড়ির মেয়ে। তাদের বাড়ির সবাই শিক্ষিত, তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে, পরিবারের 2-3 জন সদস্য ছাড়া। আর পদ্মজার 14 গোষ্ঠী মূর্খ, 2-3 জন ছাড়া, তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না। সত্যি আমি পারি না। ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন। উনিও এই ভাষাতেই কথা বলেন, তাই শুদ্ধ ভাষায় কথা বলতে আরাম পাই। পূর্ণা তো পারে। আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না। আচ্ছা বাদ দে, শোন, কাল আমার বাড়িতে নায়ক নায়িকারা আসবো। পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করল, কেন আসবে? কোন নায়ক? শুটিং করতে, ছবির শুটিং। পদ্মজা এসবে কোনো আগ্রহ পাচ্ছে না। পূর্ণা খুব আগ্রহ বোধ করছে। সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে গিয়ে সাদা কালো টিভিতে ছায়াছবি দেখে, তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া। পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন করল, কোন নায়ক নায়িকা? বলো না লাবণ্য আপা। দাঁড়া মনে করি। পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। লাবণ্য চোখ বুজে মনে করার চেষ্টা করল। এরপর মনে হতেই বলল, লিখন সাহ আর চিত্রা দেবী। তুমি আমার ছবির নায়ক নায়িকা? হ। স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করল। মূল বক্তব্যে ছিল সুদর্শন অভিনেতা লিখন সাহ। দিনটিকে বড়ই অলক্ষণে মনে হচ্ছে পদ্মজার। সকালে উঠে দেখে লাল মুরগিটার একটা বাচ্চা নেই। নিশ্চয়ই শিয়ালের কারবার। রাতে মুরগির খোপের দরজা লাগানো হয়নি। আর এখন চোখে পড়ল দেওয়াল ঘড়িটার কাঁটা ঘুরছে না। ঘড়িটা রাজধানী থেকে হানি খালামণি দিয়েছিল। গ্রামে খুব কম লোকই হাত ঘড়ি পরে। দেওয়াল ঘড়ি হাতে গোনা 2-3 জনের বাড়িতে আছে। পদ্মজা সূর্যের দিকে চেয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করল। পূর্ণা প্রেমা দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আম্মা পদ্মজার পাশের ঘরে উকি দিয়ে দেখে হেমলতা মনোযোগ সহকারে সেলাই মেশিনে কাপড় সেলাই করছে। আটপাড়ায় একমাত্র তিনিই সেলাই করেন। প্রতিটি ঘরে কারোর না কারোর পরনে তার সেলাই করা জামা আছে। লুকিয়ে দেখছিস কেন? ঘরে আয়, হঠাৎ বললেন হেমলতা। পদ্মজা লজ্জা পেয়ে বলল, না আম্মা, কাজ আছে। হেমলতা জগ বাড়িয়ে দিয়ে বললেন, পানি ভরে নিয়ে আয়। জগ হাতে নিয়ে পদ্মজা বলল, ছদকা কোন মুরগিটা দেব? হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে, তাই ছদকা দিবেন বলে মনস্থির করেছেন। দুঃস্বপ্ন দেখলেই তিনি ভীষণ অস্থির হয়ে পড়েন। গরিব দুঃখীদের ছদকা দেওয়ার পরই স্বস্তি পান। তার পূর্ণাঙ্গ বিশ্বাস, গরিব মিসকিনদের দান করলে তাদের দোয়ায় বিপদ কেটে যায়। সাদা মোরগটা মুন্না এসেছে? না, প্রতিদিন বিকেলবেলা পানি নিতে আসে, একটু পরে আসবে। হেমলতা আর কথা বাড়ালেন না। পদ্মজা কলপাড় থেকে পানি নিয়ে আসে।
আছরের আজানের সঙ্গে সঙ্গে মোড়ল বাড়ির কল থেকে পানি নিতে আসে মুন্না। গ্রামে সচ্ছল পরিবার নেই বললেই চলে। হাতে গোনা যে কয়েকটা পরিবারের সচ্ছলতা বিদ্যমান, শুধু তাদের বাড়িতেই টিউবওয়েল আছে। পুরো আটপাড়াতে টিউবওয়েল মাত্র 5টা। পদ্মজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে। তার মধ্যে একজন মুন্না, বয়স বেশি নয়, মাত্র 10। মা হারা ছেলেটির পঙ্গু বাবা সদরে বসে ভিক্ষা করে। মুন্নাকে দেখে রাখার বা যত্ন করার কেউ নেই। এখানে ওখানে ঘুরে বেড়ায়, কারো মায়া হলে একবেলা নিয়ে দুমুঠো খেতে দেয়। পদ্মজা মরগ নিয়ে কলপাড়ে এসে দেখে মুন্না নেই। একটু সামনে হেঁটে যেতেই ঘাটে দেখতে পেল ছেলেটিকে, ডাকলো, এই মুন্না। মুন্না ফিরে তাকালো। পদ্মজার হাতে সাদা মোড়ক দেখে খুশিতে জলজল করে ওঠে তার চোখ মুখ। পদ্মজা না বললেও সে বুঝে গেল আজ ছটকা পাবে। দাঁত কেলিয়ে হেসে দ্রুত পায়ে এগিয়ে এলো মুন্না। হাসছিস কেন? এই নে মোড়ক, তোর আব্বাকে নিয়ে খাবি। মুন্না খুশিতে গদগদ হয়ে মোড়কটিকে 2 হাতে জড়িয়ে ধরল। কি সুন্দর মুন্নার হাসি! তার খুশিতে পদ্মজা খুশি হলো। বলল, খুব খুশি? হ্যাঁ। আমাদের জন্য দোয়া করবি। করবো আপা। আচার খাবি? খাইবম। কোনো খাবারে ছেলেটার না নেই, সে সব খায়। পদ্মজা আবারও হাসল। খাওয়ার কথা শুনলে পেটুক মুন্নার চোখ চকচক করে ওঠে। আচার নিয়ে আসে পদ্মজা। মুন্নার সঙ্গে ঘাটের সিঁড়িতে বসে আরাম করে দুজন আচার খায়। মুন্না একটু একটু করে খেতে খেতে বলল, আপা তুমি খুব ভালা। তাই? হ্যাঁ, বড় হইয়া আমি তোমারে বিয়া করব। পদ্মজা বিষম খেল। দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ শুনল নাকি। বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ। শব্দটি শুনলে লজ্জায় লাল হয়ে যায় সে, অন্তর কাঁপে। ফুসফুসিয়ে মুন্নাকে জিজ্ঞেস করে, বিয়ের কথা কোথায় শিখলি? আব্বা কইছে। আর বলবি না এসব, যা বাড়িতে যা। পদ্মজা তড়িঘড়ি করে বাড়ির ভেতর চলে যায়। রান্নাঘরে ঢুকে দেখে হেমলতা রাতে রান্নার প্রস্তুতি নিচ্ছেন। সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না, হাঁড়িকেন জ্বালিয়ে রান্না করতে হয় প্রতিদিন। ঘরে একটা, আবার রান্নাঘরে আর একটা হাঁড়িকেল জ্বালানো অনেক খরচের ব্যাপার। তাই বিকেলে রাতের রান্না সেরে ফেলেন তিনি। পদ্মজা উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল, আম্মা আমি রাঁধি? লাগবে না, সাহায্য কর শুধু। পদ্মজা চোখ ঘুরিয়ে খুঁজতে লাগলো কি কাজ করা যায়, কিন্তু এমন কিছু পেল না যেটা করা যায়। কোনো সাহায্যের প্রয়োজনই তো নেই। হেমলতা বললেন, লাউ নিয়ে আয়। লাহারি ঘর থেকে? লাহারি ঘরে নেই, ছিঁড়ে নিয়ে আয়। পদ্মজা এমনভাবে ছুটে যায় যেন মায়ের আদেশ নয়, চাঁদ পেয়েছে। লাউ, বটবটি, ঢেঁড়স, কাঁকরোল, করলা, চিচিঙ্গা, পটল, ঝিঙ্গা সহ নানা ধরনের সবজির মেলা বাড়ির চারপাশে। পদ্মজা সাবধানে ঘাসের ওপর দিয়ে লাউ গাছের দিকে এগোয়। বর্ষাকাল হওয়াতে জোকের উপদ্রব বেড়েছে, অবশ্য জোকের ভয় তার নেই। পদ্মজার গমন পথের দিকে ঝিম মেরে কতক্ষণ চেয়ে রইলেন হেমলতা। মেয়েটাকে দেখলে মাঝে মধ্যে মন বিষণ্ণতায় ভরে ওঠে। বুকের ভেতর কিসের যেন অস্থিরতা অনুভব হয়। যুক্তিহীন কিছু চিন্তা ঘুরে বেড়ায় মস্তিষ্ক জুড়ে। পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কাল রাত। পদ্মজার ছিমছাম গরনে দুধে আলতা দেহের অবয়ব দেখলে মন বলে এই দেহ পদ্মজার যন্ত্রণা। পদ্মজার উষ্ঠদয়ে নিম্নে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে যেন পদ্মজার এক জীবনের কান্নার কারণ। হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারেন না। কেন কৃষ্ণকলি ঘরে ভুবন ভুলানো রূপসীর জন্ম হলো? জন্ম মৃত্যু বিয়ে এই তিনের ওপর কারোর হাত থাকে না। যদি থাকতো, হেমলতা মোর্শেদকে বিয়ে করতেন না, কিংবা পদ্মজার মতো রূপসীর জন্মও দিতেন না। ভুলেও আল্লাহর কাছে রূপসী মেয়ে চাইতেন না। হেমলতার বুক চিরে ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আজ শুক্রবার, স্কুল নেই। ফজরের নামাজ আদায় করে 3 বোন পড়তে বসেছে। প্রেমা নামাজ পড়তে চায় না, ঘুমাতে চায়। হেমলতার মারের ভয়ে পড়ে। সে ঝিমোচ্ছে আর পড়ছে। তা দেখে পদ্মজা আর পূর্ণা ঠোঁট টিপে হাসছে। হেমলতা বিরক্ত হন। প্রেমার তো পড়া হচ্ছেই না, সেই সঙ্গে পদ্মজা আর পূর্ণার মনোযোগও নষ্ট হচ্ছে। তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন, প্রেমা ঘুমাচ্ছিস কেন? ঠিক করে পড়। আচমকিত ধমকে চমকে উঠল প্রেমা।
তাড়াতাড়ি পড়া শুরু করলো চোখ খুলে। হেমলতা কিছুক্ষণ প্রেমাকে পর্যবেক্ষণ করে স্বাভাবিক গলায় বললেন, পড়তে হবে না, ঘরে গিয়ে ঘুমা। প্রেমা একটু অবাক হয়, পর মুহূর্তে খুশি হয়ে ছুটে যায় ঘরে। পূর্ণা মুখ ভার করে ফেলল, তারও তো পড়তে ইচ্ছা করছে না, কিন্তু মা কখনো তাকে ছাড় দেন না। হয়তো ছোটবেলায় ছাড় দিতেন, মনে নেই। সে আবার সবকিছু খুব দ্রুতই ভুলে যায়। ব্রেন ভালো প্রেমার, যা পড়ে মনে থাকে। পদ্মজার অবশ্য সবকিছুই স্বাভাবিক, শুধু রূপ বাদে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হাতে ঝাঁকি জাল আর বড়শি নিয়ে মোর্শেদ বাড়িতে ঢুকলেন। কাঁধে পাটের ব্যাগ ঝুলানো, ভোরে মাছ ধরতে গিয়েছিলেন। তিনি বাড়ি ফিরলে পূর্ণা ও প্রেমা সবচেয়ে বেশি খুশি হয়। মাছ খেতে পারে অনেক। অর্থ সংকটের জন্য হেমলতা খুব কম মাছ কেনেন। মোর্শেদ যতদিন বাড়িতে থাকেন ততদিন মাছের অভাব হয় না। মোর্শেদ কিছু বলার আগেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠোনে। তিনি কাঁধের ব্যাগ উল্টো ধরলেন গামছার ওপর। পুঁটি, ট্যাংরা, পাবদা, চিংড়ি মাছের ছড়াছড়ি লেগে যায়। হেমলতা মনে মনে ভারী খুশি হন। পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে, আর পূর্ণা প্রেমা পছন্দ করে পাবদা মাছের ভুনা। আড়াল থেকে পদ্মজা দেখছে, তার ঠোঁটেও হাসি। মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে। মোর্শেদ বাড়ি থেকে বের হতে লতা আনতে বাড়ির পিছনে ছুটে যাবে পদ্মজা। প্রেমার মাথায় হাত বুলিয়ে হেমলতাকে উদ্দেশ্য করে মোর্শেদ বললেন, হুনলতা, আমার আম্মারারে পাবদা ভুনা কইরা দিবা, সবজি টবজি দিয়া রানবা না। আব্বা, আপনি বাড়িতে থাকবেন? তাহলে তো প্রতিদিনই মাছ খেতে পারি, বলল পূর্ণা। মোর্শেদ আর চোখে আড়ালে লুকিয়ে থাকা পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকিয়ে পূর্ণাকে জবাব দিলেন, কোনো রকম অশান্তি না হইলে তো থাকতামই। গামছা নিয়ে কলপারে চলে যান তিনি। জন্মদাতার ইঙ্গিত বুঝতে পেরে পদ্মজার মুখটা ছোট হয়ে যায়। প্রতিবার বাড়ি ছাড়ার আগে মোর্শেদ পদ্মজাকে কটু কথা শোনান। তখন হেমলতা রেগে গিয়ে জবাব দিলে তর্কাতর্কি করে তিনি বাড়ি ছাড়েন। মোর্শেদ নাকি বাড়ি ফিরলা কোন দিন? মোর্শেদ গোসল সেরে সকালের মিষ্টি রোদ পোহাচ্ছিলেন। ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখে হেসে বললেন, আরে মিয়া চাচা, আহেন আহেন। পূর্ণা রে, চেয়ার আয়না দে। খবর কি? পূর্ণা চেয়ার নিয়ে আসে। রশিদ একদলা থুতু উঠানে ফেলে চেয়ারে বসলো আরাম করে। প্রেমাকে উঠানে খেলতে দেখে খসখসে গলায় ফরমাইশ দিল, এই মাইয়া, যা পানি লইয়া আয়, অনেকক্ষণ ধইরা দমটা আটকাইয়া আছে। প্রেমা রান্নাঘর থেকে পানি এনে দেয়। রশিদ পানি খেয়ে মোর্শেদকে বলল, খবর তো ভালাই, তো বাবা ছেড়িটারে কি বিয়া দিবা না? 2 বছর যাক, পড়তাছে যখন মেট্রিকটা পাশ করুক, কি কন? মেজোডা না বড়ডা, তোমার বউ তো মরিচের লাহান, কোনো বায়ও রাজি হয় না। তুমি বোঝাও, পাত্র খাড়ি সোনা, বাপ দাদার জমিদারি আছে। মোর্শেদ আর চোখে হেমলতা ও পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন। নেই ওরা। তিনি জানেন পদ্মজার ওপর কোনো রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না। হেমলতা তা হতে দেবে না। এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না। মোর্শেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন, থাকুক না, পড়ুক। মায়ে যখন চায় ছেড়ি পড়ুক, তাহলে পড়ুক। রশিদ নিরাশ হয়ে তাকিয়ে রইল। ভেবেছিল মোর্শেদ হয়তো রাজি হবে। রশিদ এতদিন মেয়ের শ্বশুর বাড়িতে ছিল, এরপর বড় অসুখে পড়ে, তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেনি। আজ একটু আরামবোধ হতেই ছুটে এসেছে অনেক আশা নিয়ে, কিন্তু মোর্শেদের জবানবন্দিতে সে আশাহত হয়। কটমটে গলায় বলল, যুবতী ঘরে রাখন ভালো না, যখন বংশে কালি পড়ব তখন বুঝবা। শুনো মোর্শেদ, এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশি দিন ভালা থাহে না। পাপ কামেদের চারিপাশে ঘুরঘুর করে। বেলা থাকতে জামাই ধয়রালান লাগে, বুঝেছ? তোমার বউরে বুঝাও। পাত্রে অনেক প্রশংসা করলো রশিদ। জমি জমা, বাড়িঘর সবকিছুর বাড়াবাড়ি রকমের বর্ণনা দিল। রশিদ ঘটক যেতে মোর্শেদ হেমলতার পাশে গিয়ে বসেন। পদ্মজার বিয়ের কথা তোলেন ইনিয়ে বিনিয়ে। হেমলতা সব নাকচ করে জানিয়ে দিলেন কিছুতেই এখন মেয়ের বিয়ে দিবেন না, আর মোর্শেদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতেও মানা করে দেন। শেষ কথাটা বেশ কঠিন করেই বললেন, আগে বাপ হও, পরে বাপের কাজ করতে এসো। মোর্শেদের তিরিক্ষি মেজাজ। রান্নাঘর ছেড়ে বেরিয়ে যান তিনি।
রগে রগে তার রাগ টকবক করছে। পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন, ছেড়ি যখন রূপ দিয়া নটি হইব, তখন আমার ঠ্যাংও পাইবা না, এই ছেড়ি মজা বুঝাইব। কথাটা শুনে পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। হেমলতা রান্নাঘর থেকে বের হয়ে আসেন মোর্শেদকে কিছু কঠিন কথা শোনাতে। পদ্মজা তখন দৌড়ে আসে, হেমলতার হাতে ধরে রান্নাঘরের ভেতরে নিয়ে যায়। মোর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তারও ততক্ষণ খুব ভালো লাগে। পূর্ণা প্রেমা কত খুশি হয়, বাড়িটা পরিপূর্ণ লাগে। সে চায় না বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক। হেমলতা রাগে এক ঝটকায় মেয়ের হাত সরিয়ে দেন। তার সহ্য হয় না মোর্শেদকে। মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ মোর্শেদ। ভালোটা কখনো বোঝে না, মানুষের কথাই নাচে, সারাক্ষণ একটা বাক্যই যেন জপ করে, লোকে কি বলবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাথার ওপর বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফেরে। মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি খুব খুশি। হেমলতাকে ডেকে বললেন, 1 মাসের লয়গা ঘরটা ছাইরা লাহোরে ঘরে উইঠা পড়ো। হেমলতা কিছু বললেন না। তার প্রশ্নবোধক চাহনি দেখে মোর্শেদ বললেন, শুটিং করার লয়গা মতব্বর বাড়ি যাইরা আইছে, হেরান নাকি শুটিংয়ের জন্য আমার বাড়ি পছন্দ হয়েছে, বিরাট অঙ্কের টাকা দিব কইছে, আমিও কথা দিয়া আইছি। হেমলতা রেগে যেতে গিয়েও পারলেন না, সত্যিই টাকার খুব দরকার। পদ্মজার সামনে মেট্রিক পরীক্ষা, কত খরচ, কলেজে পড়াতে ঢাকা পাঠাতে হবে। পদ্মজা যখন ছোট ছিল তখন একবার এই বাড়িতে শুটিং হয়েছিল। তিনি কিছুক্ষণ ভেবে বললেন, টাকার কথা আমার সঙ্গে আলোচনা করতে বলো, নয়তো জায়গা হবে না। আরে বলো মানে, এখন সব বুঝাও, ওরা কালে আইব। পূর্ণা আড়াল থেকে সবটা শুনেছে। 7 দিন হয়েছে লিখন সাহ আর চিত্রা দেবী অলন্তপুরে এসেছে, অথচ সে দেখতে পারল না। হেমলতা যেতে অনুমতি দেননি। পূর্ণা নামাজের পর দোয়ায় খুব অনুনয় করে আল্লাহকে বলেছে যেন লিখন সাহ আর চিত্রা দেবীকে স্বচক্ষে দেখতে পারে। আর এখন শুনছে তাদের বাড়িতেই নাকি আসছে ওরা। পূর্ণার মনে হচ্ছে খুশিতে সে মারা যাবে। বুকের ভেতর দম আটকে আসছে। পানি লাগবে, পানি। এই মগা, আমাকে 1 কাপ চা দাও তো। মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে। চিত্রার পাশের চেয়ারটা টেনে তাতে বসলো লিখন। এরপর মগাকে বলল, দারুণ চা করো তো তুমি। কাচুমাচু হয়ে হাসলো মগা। ভাবে বোঝা গেল প্রশংসা শুনে ভীষণ লজ্জা পেয়েছে। এদিকে মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল চিত্রা। চিত্রার হাসির সেই দৃশ্য মুগ্ধ হয়ে দেখছে মগা। মাতব্বর বাড়ির কামলা সে। চিত্রনায়ক লিখন সাহ এবং চিত্র নায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। চিত্রা সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে মগা ভীষণ খুশি। চিত্রা বলল, তোমার ভাইয়ের নামটা যেন কি? 4 ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল, মদন। চিত্রার হাসি পায়, অনেক কষ্টে চেপে রাখল। মগা মদন, এসব কারোর নাম হয়? শুটিংয়ের মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে, তাই আপাতত শুটিং স্থগিত আছে। বারান্দায় বসে বৃষ্টি দেখছে সবাই, প্রত্যেকের হাতে রং চা। ডিরেক্টর আবুল জাহাদের খিচুড়ির স্বাদ অতুলনীয়। তিনি আজ খিচুড়ি রান্না করছেন। বৃষ্টি দেখে ঢুকে পড়েছেন রান্নাঘরে। চিত্রা লাহোরি ঘরের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, এই বাড়ির 2টা মেয়ে কোথায়? আসার পর একবার এসেছিল, এরপর তো আর এলো না। মগা বলল, ওই যে লাহোরি ঘর, ওইটাতে আছে। লাহোরি ঘর? সেটা কি? মগার বদলে লিখন জবাব দিল, যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য, ওই ঘরকে এখানে লাহোরি ঘর বলে। বোঝা গেছে? চিত্রা চমৎকার করে হাসলো, বোঝা গেছে। এই মগা, বৃষ্টি কমলে লাহোরি ঘরে যাব, ঠিক আছে? চিত্রা এই মগা ডাক যেন মুহূর্তে মগার জগৎ সংসারকে স্বর্গ করে তোলে। সে বাধ্যের মতো মাথা নাড়িয়ে বলল, আচ্ছা আপা। চিত্রা লিখনের দিকে তাকিয়ে বলল, তুমি যাবা? ওই তো সামনেই, আলসেমি করো না। মগা হই হই করে উঠল, না না, বেডা লইয়া যাওন যাইতো না, বাড়ির মালিকের মানা আছে। মগার না করার তীব্রতা দেখে ভীষণ অবাক হলো সবাই। চিত্রা প্রশ্ন করল, মানা কেন? বাড়ির বড় ছেড়িটারে তো আপনারা দেখেন নাই, আগুন সুন্দরী, এই লিখন ভাইয়ের লাহান বিলাই চোখা। ছেড়িটারে স্কুল ছাড়া আর কোন হানেও যাইতে দেয় না। বাড়ি দেবার আগে কইয়া রাখছে, লাহোরি ঘরে বেডা মানুষ না যাইতে। এই ছেড়ি লইয়া বহুত তাক ইচ্ছা আছে। চিত্রা বেশ কৌতূহল বোধ করল।
লিখন তীক্ষ্ণ ঘোলা চোখে লাহোরি ঘরের দিকে তাকালো। 1.5 দিন হলো এখানে এসেছে। উঠানের শেষ মাথায় থাকা লাহোরি ঘরটা একবার মনোযোগ দিয়ে দেখা হয়নি। সামনের দরজাটা বন্ধ। দুটো ছোট মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে। ঘরটার ডানে বাঁয়ে পিছনে গাছপালা। বাড়িটা পুরনো হলেও দারুণ। তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে।